এখন আপনাদেরকে যেগুলো বলতেছি জামাতের অপকর্মগুলো আর কি 1971 সালে জামাত যে অপকর্মগুলো করছে পাকিস্তানিদের হয়ে সেগুলো এখন আপনাদেরকে বলতেছি। ভুট্টো সাহেব যা বলেছেন ঠিক বলেছেন, আমরা ওনার সাথে একমত। 1971 সালে জামাত ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধিতা করা সত্ত্বেও যখন তাদেরকে যুদ্ধাপরাধী, রাজাকার এবং গণহত্যার ট্যাগ দেওয়া হয়, এটা জামাত কেন নিতে চায় না, বা জামাতের যারা নেতাকর্মী আছে ওনারা না নেওয়ার এটার কারণটা কি? আজকে চলেন আমরা এটা খুঁজব। তারা তো বলে থাকে যে 71 সালে তারা দেশ ভাগ না করার অনেকগুলো রিজন দেখাইছে, এর মধ্যে অন্যতম রিজন যেটা যে ধর্মীয় রিজন দেখাইছে। মানলাম ইসলাম দুইটা ভূখণ্ড আলাদা করা এটা সাপোর্ট করে না, কিন্তু পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর, এই দেশের নিরীহ মানুষের উপর যে জুলুম, অত্যাচার, নির্যাতন চালিয়েছে এগুলো তো অসত্য না। তো এই ক্ষেত্রে ইসলাম কি বলে? ইসলাম কি এটা সাপোর্ট করে? আমরা জানি ইসলাম এই ধরনের বিষয়গুলোকে কখনো সাপোর্ট করে না। তৎকালীন ওই সময়ে জামাত ইসলামের ভূমিকা কী ছিল আমরা এটা জানব। আর 1971 সালের জামাত যেটা বলল যে তারা দেশ ভাগ চায় না, এখন আরেকটা আমরা জিনিস খোঁজার চেষ্টা করব, কোনো ক্রিমিনাল অফেন্স আছে নাকি যে এই ধরনের যে আমরা বা সুশীলরা বা শাহবাগীরা বা 71-এ বিশ্বাসী বা 71 চেতনা যারা অতিরিক্ত লালন করেন ওনারা যে সবাইকে রাজাকার, যুদ্ধাপরাধী ট্যাগ দেয়, এই ট্যাগগুলো তারা নেওয়ার উপযুক্ত কিনা বা কী কারণে তারা এগুলো ডিনাই করতে চায় এটা আজকে আমরা খুঁজে বের করব। চলেন শুরু করা যাক। তার আগে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই যে বর্তমানে যে শাহবাগীরা কিছুদিন আগে যে মেঘমল্লার বসু ছাত্র শিবির জামাতকে নিয়ে এবং সাদিক কায়েমকে বলল যে তারা পাকিস্তানি, যে তারা কি আসলেই পাকিস্তানি নাকি, এই বিষয়টা আমরা তাদের উত্তরসূরি যারা ছিল তারা কি বলেছিল জামাত এবং ছাত্র শিবির বা তৎকালীন ছাত্র সংঘ যারা ছিল তাদের ব্যাপারে। আমরা যদি 1969 সালের দৈনিক ইত্তেফাক 25শে আগস্টে এটা প্রকাশিত হয়েছিল, তৎকালীন ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি এবং বাম সংগঠন মতিয়া গ্রুপ এবং মেনন গ্রুপ যারা ছিল তাদের সভাপতি সেক্রেটারিরা একযোগে বিবৃতি দেন যে জামাত ইসলামী পাকিস্তানের অস্তিত্ব স্বীকার করে না। মানে তখন জামাতকে তারা পাকিস্তান বিরোধী বানায় দিছে। তো এখন বর্তমানে আরেকজন যে বুদ্ধিজীবী আছে না, এই রনি সম্ভবত নাম, যে সবসময় বলে যে জামাত প্রো ইস্টাবলিশমেন্ট এবং অ্যান্টি নেশন পার্টি একটা, তো তাকে আসলে এই জিনিসটা জানানো দরকার। সে তো মনে হয় অনেক পড়াশোনা অনেক কিছু করে, কিন্তু আসলে সে বর্তমানে একটা দলের দালালি করে। কারণ সে যদি প্রকৃত সত্যটা বলতো, সে এই জিনিসটা তো তার জানা দরকার। যে আর আমরা তো সামনে জানবো যে জামাত যে মুক্তিযুদ্ধের আগে তারা যে পাকিস্তানিরা যে ম্যাসাকার চালাইছে, যে অন্যায় অত্যাচার জুলুমগুলো করছে, এগুলোতে জামাত সায় দিয়েছে নাকি। জামাতের যদি এগুলোতে প্রমাণ পাওয়া যায় যে জামাত এই অন্যায়গুলোকে সাপোর্ট করে গেছে, তাহলে ওই যে রনির যে দাবি যে জামাত অ্যান্টি নেশন প্রো এস্টাবলিশমেন্ট একটা দল, সেটার আমরা সত্যতা জানতে পারবো। চলেন একটা একটা করে প্রুফগুলো দেখি যে যুদ্ধের চলাকালীন সময়ে বা যুদ্ধের আগ থেকে আগের যেই অবস্থান ছিল ওই সময়ে জামাতের অবস্থান কি। জামাতকে যেহেতু সবাই গণহারে বলে যে জামাত পাকিস্তানের দল, তাহলে তো আমরা দেখব যে কি 71-এর আগেও তৎকালীন যে পাকিস্তানি সরকার, যে আইয়ুব সরকার ছিল সামরিক শাসন, যে তাদের সঙ্গে তো জামাতের মিল থাকার কথা। সবাই যেভাবে বলে যে জামাত পাকিস্তানিদেরকে সার্ভ করছে, তাহলে তো জামাত ওদের সবগুলা অন্যায়কেও সাফাই গাইবে। কারণ আমরা দেখব জামাত কি এর বিরোধিতা করছে না সাফাই গাইছে। জামাতের একটা পত্রিকা আছে দৈনিক সংগ্রাম, আপনারা অনেকে জানেন। এটা হচ্ছে যে কি জামাতের মুখপত্র হিসাবে ব্যবহৃত হয়, মানে ওটা যেহেতু জামাতেরই পত্রিকা, তৎকালীন সময়ে তাদের অবস্থান কী ছিল আমরা জানিয়ে আসি। চলেন 1971 সালের 26শে মার্চ, মানে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগের সময় কিছুদিন আগে, যে জামাত কি বিবৃতি দিয়েছিল সেটা আমরা জানবো। আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, ভুট্টো পাকিস্তান ভাঙার ষড়যন্ত্র করছে, এ দাবিটা করেন নুরুল আমিন, গোলাম আজম সহ বাঙালি অবাঙালি সকল পাকিস্তানপন্থী নেতা ও দল যারা ছিল সবাই তৎকালীন এটার সম্পর্কে প্রতিবাদ জানায়।
দৈনিক সংগ্রামে 16ই মার্চে একদম হেডিং করে বড় করে প্রকাশ করে আওয়ামী লীগই একমাত্র সংখ্যাগরিষ্ঠ দল। এরপরে তারা ওই দিন পত্রিকাতে আরো ফলাও করে প্রচার করে বা ছাপায়, পাকিস্তানের সর্বত্রই আওয়াজ অবিলম্বে ক্ষমতা হস্তান্তর করতে হবে। 7 মার্চের ভাষণে মুজিব যে সব দাবি জানিয়েছেন তা মেনে নিতে হবে। জামাতের মুখপত্র দৈনিক সংগ্রাম। 12 মার্চ 1971 সালে ভুট্টো শেখ মুজিব সম্পর্কে বাহিরে যে অপপ্রচার করছে জামাতের পত্রিকায়, সেটারও বিরোধিতা জানাইছে। তারা হেডিং দিছে এটার, বিদেশে শেখ মুজিবের বিরুদ্ধে পিপিপির ঘৃণ্য প্রচারণা। 11 মার্চ 1971 সালে জামাতের মুখপত্র দৈনিক সংগ্রাম পত্রিকায় প্রকাশিত হয়েছে, দেশ বাঁচাতে শেখ মুজিবুরের নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে। তারও কয়েকদিন আগে 28 ফেব্রুয়ারি 1971 সালে মাওলানা মওদুদী বলেছিল, জামাতের যিনি প্রতিষ্ঠাতা মুজিব সারা বাংলার নেতা। এটা জামাতের প্রতিষ্ঠাতার মুখের কথা। আপনারা 28 ফেব্রুয়ারি 1971 সালে দৈনিক সংগ্রাম পত্রিকায় এটা পেয়ে যাবেন। ওই একই দিন জামাত নেতা আব্বাস আলী বলেছে, প্রধানমন্ত্রী হতে না পেরে ভুট্টো পাকিস্তান ভাঙার ষড়যন্ত্র করছে। 1 ফেব্রুয়ারি 1971 সালে দৈনিক সংগ্রাম পত্রিকায় মাওলানা মতিউর রহমান নিজামী দাবি করছিল, সর্বস্তরে বাংলা চালু করার যে দাবি ওটা উনি 1971 সালে 1 ফেব্রুয়ারিতে করেন। তার উপর আপনারা যে বলেন যে শুধুমাত্র জামাতি পাকিস্তান ভাঙার বিপক্ষে ছিল, এটা না, এটা আওয়ামী লীগও তৎকালীন সময়ে বলছে। ভুট্টোর উস্কানি সত্ত্বেও মুজিব পাকিস্তান ভাঙবে না, এটা আওয়ামী লীগের স্টেটমেন্ট। পরে আপনারা যাকে নিয়ে সবাই একটু বেশি করে ব্যঙ্গাত্মক করেন, গোলাম আজম, মানে আপনারা ব্যঙ্গাত্মক করে তো অনেক কিছু বলেন। উনি ঢাবির ডাকসুর সাবেক জিএস ছিলেন, উনি একজন ভাষা সৈনিক ছিলেন। এগুলোর বাইরেও মানে আপনাদের ওনার প্রতি তো একটা বিশেষ ক্ষোভ যে উনি কেন বিরোধিতা করছিল, এই বিষয়টা আসলে তো সর্বপ্রথম মানে ওনার বিরুদ্ধে আপনারা আঙুল তুলেন। 8 মার্চ 1971 সালে দৈনিক সংগ্রাম পত্রিকায় মুজিবের হাতে ক্ষমতা হস্তান্তরের টালবাহানার প্রতিবাদে ভুট্টো এবং ইয়াহিয়ার বিরুদ্ধে গোলাম আজম বিবৃতি দিয়েছিলেন। এটা 8 মার্চ 1971 সালে দৈনিক সংগ্রাম পত্রিকায় প্রকাশিত হয়েছে। পরে 18 মার্চ উনি আবার 1971 সালে দৈনিক সংগ্রাম পত্রিকায় ওনার আরেকটা বিবৃতি প্রকাশিত হয়, সামরিক শাসন মানি না, ভুট্টো বদমাশ, নির্বাচিত জনপ্রতিনিধি তথা মুজিবের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। গোলাম আজমের বিবৃতি ছিল এটা 18 মার্চ 1971 সালে। এখন আপনাদেরকে যেগুলো বলতেছি জামাতের অপকর্মগুলো আর কি, 1971 সালে জামাত যে অপকর্মগুলো করছে পাকিস্তানিদের হয়ে, সেগুলো এখন আপনাদেরকে বলতেছি। 19 মার্চ 1970 সালে জামায়াতের যে দাবি ছিল পূর্ব পাকিস্তানের পূর্ণ আঞ্চলিক স্বায়ত্ত শাসন দিতে হবে, এই দাবিটা জামাত জানায় আমাদের যে পূর্ব পাকিস্তান আছে এটাকে স্বায়ত্ত শাসন দিতে হবে, মানে আমরা বাঙালিরাই এটা পরিচালনা করব। 10 মার্চ 1970 সালে দৈনিক সংগ্রাম পত্রিকায় প্রকাশিত হয়, জামাত ক্ষমতায় গেলে দেশের সর্বস্তরের বৈষম্য দূর করে পূর্ব পাকিস্তানের উপর যে অবিচার করা হয়েছে তা কড়াই গণ্ডায় হিসাব বুঝে নেওয়া হবে। পাকিস্তান জামাতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহিম। 16 মার্চ 1971 সাল দৈনিক সংগ্রাম পত্রিকায় আরো একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ভুট্টোর দাবি অযৌক্তিক, অবিলম্বে মুজিবের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। জামাতের অস্থায়ী আমির মিয়া তোফায়েল। এটা প্রকাশিত হয় 16 মার্চ 1971 সালে দৈনিক সংগ্রাম পত্রিকায়। দৈনিক সংগ্রাম পত্রিকায় 10 মার্চ আরো একটি বিবৃতি ছাপা হয়, নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা উচিত, শেখ মুজিব সাহেবকে জাতীয় নেতা হিসাবে মেনে নিতে আর কোনো গরিমসি হওয়া উচিত নয়। এটা ছিল জামাতের দাবি। এরপরে গোলাম আজম যে মুক্তিযুদ্ধের সময় 17 অক্টোবর 1971 সাল, তখন তো মুক্তিযুদ্ধ চলাকালীন সময়, বাইতুল মোকাররমে একটা জনসমাবেশে যে গোলাম আজম দাবি করে ফ্যাসিস্ট ভুট্টোর কারণে যুদ্ধ শুরু হয়েছে। এই ক্ষেত্রে জামাত যদি পাকিস্তানপন্থী হতো তাহলে জামাতের তো এই কথাটা বলা উচিত না। তখন তো উনি সেখানে বলতো যে ভুট্টো সাহেব যা বলেছেন ঠিক বলেছেন, আমরা ওনার সাথে একমত। উনি কেন বললো যে ফ্যাসিস্ট ভুট্টো? এরপরে ওনারা কেন দেশ ভাঙার বিরোধিতা ছিল আমরা একটু পরে সে বিষয়ে আসবো। আর শুধু কি জামাত, আর কারা কারা বিরোধিতা ছিল সেটাও জানবো। 13 অক্টোবর 1971 সালে উনি ভুট্টোকে বলেছিলেন যে আপনি পূর্ব পাকিস্তানকে পুরোপুরি চিনেন না, এই ব্যাপারেও একটা বিবৃতি ছাপা হয়। এখন আপনারা যে মতিউর রহমান নিজামীকে যুদ্ধ অপরাধী মানে হাসিনার যে ট্রাইব্যুনাল যুদ্ধ অপরাধী বানাইছে, যে তাকেও তো আপনারা পাকিস্তানি হিসাবে মনে করেন, যে হাসিনা তো বলছিল তার বিচারগুলো ঠিক।
এই মতিউর রহমান নিজামী 1969 সালে পাকিস্তানে গিয়ে বক্তব্য দিছে। তিনি 1969 সালে আইয়ুব বিরোধী যে গণ অভ্যুত্থান হয় সেটার জন্য ছাত্রদের পক্ষ থেকে মতিউর রহমান নিজামীও বক্তব্য দিছে। এটা তো গেল যে কি যে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগে জামাতের ভূমিকা। তো আপনাদের এ পর্যন্ত যে প্রমাণগুলো দেখলেন এর মাধ্যমে আপনাদের কাছে কি মনে হয় যে জামাত কি তাদের অন্যায়কে সাপোর্ট করছে নাকি করে নাই? যে তাদের বিরুদ্ধে আপনারা যে অভিযোগগুলো দেন যে তারা কি এগুলো কি করার মতো লোক? এখন যে জামাত যদি এরকমই হতো তাহলে তো তারা শেখ মুজিবের হাতে ক্ষমতা দেওয়া, ভুট্টোর বিরুদ্ধে বিবৃতি দেওয়া, আইয়ুব খানের বিরুদ্ধে বলা, এগুলো তো তারা বলতো না। ইভেন এ বলার কারণেই তাদেরকে একবার নিষিদ্ধ করা হয়েছে। ওরা ইভেন মাওলানা মওদুদীকে এতটা ঘৃণা করে যে একবার তো কাদিয়ানি সমস্যা নামক একটা বই লেখার কারণে, কাদিয়ানির বিরুদ্ধে বলার কারণে মাওলানা মওদুদীর ফাঁসির রায় হয়েছিল। পরবর্তীতে সৌদি আরবের হস্তক্ষেপে তখন এই আদেশটা বাতিল করতে তারা বাধ্য হয়। আসলে এই সমস্যাটা জামাত ইসলাম না, সমস্যাটা ইসলাম। 1971 সালে শুধু কি জামাত মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে? বর্তমান যারা যে রাজনৈতিক দলগুলো আছে এরা কি করে নাই? যে আওয়ামী লীগের বড় একটা অংশ মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল। বর্তমানে বিএনপি যারা একদম খুবই মানে এখন আওয়ামী লীগ থেকে বেশি চেতনাবাজ হয়ে গেছে, তাদের কি কেউ নাই? যে জিয়াউর রহমানের আমলে যিনি প্রধানমন্ত্রী ছিল বিএনপির, শাহ আজিজুর রহমান, উনি কোন সেক্টরে যুদ্ধ করছে? উনি তো রাজাকারদের নেতা ছিলেন। তাহলে একজন রাজাকারকে কিভাবে তারা নেতা করে? বর্তমান যে মহাসচিব বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওনার বাবা মির্জা রুহুল আমিন, উনি কোন সেক্টরে মুক্তিযুদ্ধ ছিলেন? উনিও তো রাজাকার ছিলেন, উনি ইভেন জেলও খাটছে। পরবর্তীতে এরশাদের আমলে তাকে মন্ত্রিত্বও দেওয়া হয়। মুক্তিযোদ্ধা কি ছাত্রসংঘ বা জামাত ইসলামী তখন ওদের ছিল না? এই যে ডাকসুতে এখনো যে ঢাবির যে মুক্তিযোদ্ধার তালিকা আছে ওখানে ছাত্র সংঘের নেতা সৈয়দ শাহ জামাল চৌধুরীর লিস্ট আছে, মানে মুক্তিযোদ্ধাদের তালিকায়, শহীদ হওয়া তালিকায় আছে। তো মুক্তিযুদ্ধ তো জামাতেরও আছে। এরপরে আপনাদেরকে আরেকটা বিষয় বলি যে 1972 সালের দালাল আইন, এটা আপনারা গুগলে লিখে সার্চ করলে পাই যাবেন যে এই আইনটা সম্পর্কে আসলে আপনাদের জানা দরকার। 1972 সালে যে দালাল আইন গঠন করা হয় তখন প্রায় 34,000-এর বেশি রাজাকারের তালিকা করা হয়। এই যে বর্তমানে যুদ্ধ অপরাধের দায়ে যাদেরকে ফাঁসি দিছে বা যাদের যে বিচারিক হত্যাকাণ্ডগুলো হয়েছে, এদের একজনের নামও কি সেখানে ছিল? তখন তো শেখ মুজিবের সময় তখনকার মানুষরা রাজাকার বেশি চিনত না এখনকার মানুষেরা। অবশ্যই তখনকার মানুষেরা, তখন ওই 34,000-এর মধ্যে কারো নাম ছিল না কেন? পরবর্তীতে উনি কিছু লোককে ছেড়ে দিতে বলে, তাও তাদের মধ্যে যাদের ব্যাপারে যে দর্শন, হত্যা, এরপরে লুণ্ঠন, সাহায্য করা, এই পাকিস্তানি আর্মিদেরকে সহযোগিতা করা, এইসব যাদের বিষয়ে ছিল, মানে ওরা ছাড়া বাকিদেরকে ছাড়া দেয়। তো এই তখনও কি ওখানের মধ্যে জামাতের কেউ ছিল? আসলে সমস্যাটা জামাত ইসলাম না, সমস্যাটা ইসলাম। মুক্তিযুদ্ধের বিরোধিতা তো শুধু জামাত ইসলাম করে নাই, আরও অনেকগুলো দল করছে। চলেন আমরা সেগুলো সম্পর্কে জানি। জামাত ইসলাম ছাড়াও আরও কারা কারা মুক্তিযুদ্ধের বিরোধিতা ছিল। আওয়ামী লীগের বড় একটা অংশ, মুসলিম লীগ, নেজামে ইসলাম, জামাত ইসলাম, ওলামায়ে ইসলাম, পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, জাতীয় দল, শেরে বাংলা প্রতিষ্ঠিত কৃষক শ্রমিক পার্টি, পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি, চীনপন্থী যারা ছিল, পূর্ব বাংলা সর্বহারা পার্টি ইত্যাদি। এই সমস্ত দলগুলা তারা কি জন্য করছে মুক্তিযুদ্ধের বিরোধিতা? মানলাম জামাত ইসলাম একাও না বিরোধিতা করার কথা, অন্যান্য গণতান্ত্রিক দলগুলা, সেকুলার সমাজতান্ত্রিক দলগুলা, তারা কেন মুক্তিযুদ্ধের বিরোধিতা করতে গেল? তারা যে যে কারণে মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে চলেন সেগুলো জানি। স্বাধীনতার বিপক্ষে তাদের অবস্থানের কারণসমূহ: 1. স্বৈরাচার বিরোধী ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে দেশ ভাঙার আন্দোলনে পরিণত হতে দিতে চাননি। আচ্ছা, আপনাদেরকে এটা বলার আগে আরেকটা বিষয় বলি যে পরবর্তীতে এপ্রিল মের দিকে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর এপ্রিল মের দিকে তারা কিন্তু আবার সামরিক বাহিনীর হাতে, যে এ বাংলায় যারা ছিল তাদের হাতে ক্ষমতা দিতে চেয়েছিল। তখন একটা মালেক মন্ত্রিসভাও করা হয়। এখানে আওয়ামী লীগের 3 জন ছিল, জামাতের 2 জন, অন্যান্য দলের মোট 14 জন, 13 থেকে 14 জনকে নিয়ে এই মালেক মন্ত্রিসভা গঠন করা হয়। পাকিস্তান সংসদে আওয়ামী লীগের 160 জন নেতা ছিলেন, এর মধ্যে 82 জন যারা
পাকিস্তানের প্রতি অনুগত ছিলেন বা মুক্তিযুদ্ধ চান নাই তারা উপস্থিত হয়েছেন। বাকি 78 জন উপস্থিত হন নাই, তারা অনেকে মুক্তিযুদ্ধ করছে, অনেকে ভারতে পালাই গেছিল। পূর্ব পাকিস্তানে প্রাদেশিক নির্বাচনে আওয়ামী লীগ 288টা আসন পায়। এর মধ্যে 183 জন তারা মুক্তিযুদ্ধ চান নাই, তারা পাকিস্তানের প্রতি অনুগত ছিল, এবং 105 জন তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, তারা পালাই যায়। যারা উপস্থিত ছিলেন তাদেরকে মূলত ডাকা হয়েছিল যে যেন তাদেরকে শপথ দেয়, ক্ষমতা দেয়। এখন তারা এর মধ্যে যে একটা অধ্যাদেশ জারি করে, এর মধ্যে অনেক উপস্থিত হয় নাই। এর মধ্যে আমাদের বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার আছে, তখন যে আবার নির্বাচন দেওয়ার জন্য আইয়ুব খানের নির্দেশে এরকম একটা সরকার গঠন করা হয়। এখানের প্রধান ছিলেন মালেক, এজন্য এটাকে মালেক মন্ত্রিসভা বলে। এখানে 13 থেকে 14 জন উপস্থিত ছিলেন। ওনারা সব দলের লোকদেরকে নিয়ে এটা করছিলেন। জামাত, নেজামে ইসলাম, আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগের সবচেয়ে বেশি ছিলেন মুসলিম লীগ, এরা সবাই মিলে এই মন্ত্রিসভাটা করেন যে ওদেরকে এবং শপথ দেন। এর পরবর্তীতে ওরা যেন প্রজ্ঞাপন জারি করে নির্বাচনের জন্য যা যা তফসিল ঘোষণা হতে শুরু করে যা যা করা লাগে এগুলো করার নির্দেশ দেন। এই বিষয়টা তো ক্লিয়ার হলো। এখন আমরা জানবো যে জামাত এবং যে যাদের নাম বলছি অন্যান্য দল, এরা কেন মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, এদের মুক্তিযুদ্ধের বিরোধিতার কারণ কি? শুধু যে ধর্মীয় বিষয় এটা না, ধর্মীয় বিষয়টা অবশ্যই আছে। ধর্মীয় বিষয়ের পাশাপাশি রাজনীতিক অনেক বিষয় আছে। স্বাধীনতার বিপক্ষে এইসব দলসমূহের অবস্থানের কারণসমূহ জানবো আমরা। প্রথমত, স্বৈরাচার বিরোধী ও গণতন্ত্র উদ্ধারের আন্দোলনকে তারা দেশভাগের আন্দোলন হিসেবে পরিণত করতে চায় নাই। তাদের যে দ্বিতীয় দাবি ছিল, যেখানে শেখ মুজিবুর রহমান পুরো পাকিস্তানের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে, সেখানে আমাদের এই পূর্ব পাকিস্তানটাকে পশ্চিম পাকিস্তান থেকে আলাদা করে ফেলা বা পাকিস্তান থেকে আলাদা করে ফেলাটা সম্পূর্ণ অযৌক্তিক মনে হয়েছে তাদের কাছে। তাদের ধারণা ছিল যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে এই সকল সমস্যাগুলো এমনিতে সমাধান হয়ে যাবে। ভারতের প্ররোচনায় যুদ্ধ করে তারা দেশভাগ করতে চায়নি এবং দেশকে অস্থিতিশীল করতে চায়নি, যেটা যুদ্ধ পরবর্তী অবস্থাতে তো আমরা জানতে পারছি যে ভারত আমাদেরকে কি করছে। মুক্তিযুদ্ধ নিয়ে যখন আমরা সিরিজ বানাবো, তখন যে ভারতীয়দের যে মুক্তিযুদ্ধ সম্পর্কে যে পরিকল্পনা, যে ইহুদি কমান্ডার জ্যাকব, যাকে হাসিনা 13 সালে আনি পুরস্কার দেন, কি কারণে দেন, মুক্তিযুদ্ধের প্ল্যান কাদের ছিল। পরে ওলন্দাজ, নেদারল্যান্ডের গোয়েন্দা, একমাত্র বীর প্রতীক পাওয়া বিদেশি নাগরিক যে আব্রাহাম সাইমন অডারল্যান্ড, সে বাটাসো কোম্পানিতে চাকরি নিয়ে কিভাবে আসি একজন এত বড় মুক্তিযুদ্ধ হয়ে যান, এটা সম্পর্কে আমরা জানবো। তখন আপনাদের কাছে মুক্তিযুদ্ধের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাদের 4 নাম্বার যে কারণটা ছিল, পাকিস্তান বৃহত্তম ও শক্তিশালী একটা মুসলিম দেশ, বিশ্ব মুসলিমের নেতৃত্ব যেহেতু তারা দিচ্ছে, তৎকালীন সময়ে পাকিস্তান দিচ্ছিল, তাই তারা দেশটাকে ছোট করতে চায়নি। ইভেন শেখ মুজিবুর রহমান নিজেও চায়নি যে কি পাকিস্তান থেকে আলাদা হতে। 5 নাম্বার কারণ হলো রাজনীতিক, অর্থনৈতিক ও সামরিক দিক দিয়ে প্রতিবেশী রাষ্ট্রের চেয়ে পাকিস্তান ভালো অবস্থানে ছিল, এজন্য তারা দেশভাগ চায়নি। 6 নাম্বার মোস্ট ইম্পর্ট্যান্ট যে পয়েন্টটা তারা আনছে, যে যদি পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান আলাদা হয়ে যায়, ওই ক্ষেত্রে আমরা শত্রুর ঘেরাওয়ের মাঝখানে পড়ব, যে আমাদের 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর। যে পরবর্তীতে আমরা এই পর্যন্ত ভারতের সাথে যে আমাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সেটা দেখেছি। এরপরে যে ভারত যে তৎকালীন তাজউদ্দিন আহমেদের মাধ্যমে যে 7টা চুক্তি করছিল, এর মধ্যে যে চুক্তিগুলো ছিল যে আমাদের সামরিক খাতে কি পরিমাণ বিনিয়োগ হবে, আমরা কি যুদ্ধ সরঞ্জাম কিনবো, সেগুলো সবগুলো ভারতের মতামতে কিনতে হবে। এই জন্য বাংলাদেশ এখনও কোনো কিছু কিনতে গেলে ওই যে তাদের অনুমোদন ছাড়া বাংলাদেশ কিনতে পারে না। 7 নাম্বার, যে ভারতের সাহায্য নিয়ে যদি আমরা রাষ্ট্র গঠন করি, সেই দেশের একটা পতাকা থাকবে, ভূখণ্ড থাকবে, কিন্তু সার্বভৌমত্ব থাকবে না, যেটা আমরা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেখে আসছি। পরে এখানে কি শুধু রাজনৈতিক দলগুলো ছিল? না, এখানে ছিল সামরিক শক্তি, রাজনৈতিক শক্তি, ধর্মীয় শক্তি, বুদ্ধিভিত্তিক শক্তি, প্রশাসনিক শক্তি, অন্যান্য সহায়ক শক্তি। এই 6টা শক্তি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল। আপনাদের উক্ত আলোচনা থেকে কি মনে হয় যে জামাতের কি আসলে ট্যাগগুলো নেওয়া উচিত, বা তারা কি সেই ধরনের কোনো অন্যায়ে যুক্ত হয়েছে? বর্তমানে জামাতের যে সকল নেতাকে হাসিনা ফাঁসি দিয়েছে, বা আপনাদেরকে যাদেরকে রাজাকার হিসাবে উপস্থাপন করছে আপনাদের মধ্যে,
ওরা কি আসলেই কি রাজাকার নাকি? আপনাদের কি মনে হয় যে দেশভাগের বিরোধিতা করার কারণে যদি জামাত ইসলাম রাজাকার হয়, তো আওয়ামী লীগের তো বেশিরভাগ এমপি মন্ত্রী বিরোধিতা করছে, তো তাহলে তারা রাজাকার হবে না কেন? বিএনপির যে স্বীকৃত রাজাকার, সাজাপ্রাপ্ত রাজাকারকে যদি, যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেখ মুজিবের কাছাকাছি বা শেখ মুজিবুর থেকে বেশি অবদান দিতে চান, যে জিয়াউর রহমান, উনি যদি প্রধানমন্ত্রী করতে পারে, তো তাহলে বিএনপি কেন রাজাকারের ট্যাগ নিবে না? এবং বর্তমানে যে একজন রাজাকারের ছেলে বর্তমানে একটা দলের মহাসচিব, সে যদি মহাসচিব হয় এবং তারা যদি রাজাকার না হয়, জামাত কেন রাজাকার হবে? ইভেন হাসিনার আমলে তো একটা রাজাকারদের একটা তালিকা করছিল, এখানে 1 নম্বরে ছিল আওয়ামী লীগ, প্রায় 9000-এর মতো রাজাকার তাদের দলে ছিল, বিএনপিতে 2000-এর মতো ছিল, জামাতে 37 জন না কতজন ছিল। তো রাজাকারের যদি ট্যাগ দিতে হয় তাহলে তো ওরাও ট্যাগ খাওয়ার উপযুক্ত, এবং কেন ট্যাগ খাবে না? পরে মুক্তিযুদ্ধ সময়ের যে ম্যাসাকার, যেটা বলা হয় যুদ্ধ অপরাধ জিনিসটা আসলে আমরা অনেকে বুঝি না। যুদ্ধ অপরাধ বিষয়টা হচ্ছে যে যুদ্ধ চলাকালীন সময়ে যদি যুদ্ধের কোনো নিয়ম নীতি লঙ্ঘন করা হয় তাহলে সেটাকে যুদ্ধ অপরাধ বলে। জামাতের কারো বিরুদ্ধে তো এগুলো হাসিনাও প্রমাণ করতে পারে নাই। ইভেন যদি আপনি যদি যুদ্ধ অপরাধী বলেন তাহলে তো বঙ্গবীর কাদের সিদ্দিকী যুদ্ধ অপরাধী হবে, অনেক যুদ্ধ অপরাধী হবে। কারণ বিহারি গণহত্যার সাথে, বিহারি নারীদেরকে হত্যা দর্শনের সাথে অনেক মুক্তিযোদ্ধা জড়িত। আপনারা সেই বিষয়টা বলেন না কেন? পাকিস্তানি আর্মি যারা বাঙালি নারীদেরকে দর্শন করছে, হত্যা করছে, তারা যেমন দর্শক, সেম যে সকল মুক্তিযোদ্ধা এই অপকর্মগুলো বিহারিদের সাথে, বেসামরিক নাগরিকদের সাথে করছে, তারাও সেম অপরাধী। আপনারা সেই বিষয়টা বলেন না কেন? সেটাও বলবেন। আর মুক্তিযুদ্ধ সম্পর্কে যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমার মুক্তিযুদ্ধ সম্পর্কে আমি কি ভাবি, তাহলে আমি বলবো যে কি 1971 সালে যারা জুলুমের শিকার হয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে অস্ত্র ধরছে, আমি তাদেরকে সাপোর্ট করি। আবার যে সকল নেতারা যে ভারতের প্ররোচনায় যে এই সকল বিষয় যে বুঝে যে দেশ ভাগ হয়ে যাবে, ভারতের একটা আজ্ঞাবহ রাষ্ট্র হবে, এই সমস্ত বিষয় জেনেও যারা মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিচ্ছে, যে সকল নেতাকর্মীরা, আমি তাদেরকেও ঘৃণা করি। ইভেন আমি বাংলাদেশকে ওন করি, আমি স্বাধীনতাকে ওন করি। এটা হচ্ছে যে কি আমার মতামত। এখন যদি এর বাইরেও যদি আপনি ট্যাগ দিতে চান তাহলে সবাইকে দেন, যে বাংলাদেশে এই মুহূর্তে যারা আছে, যে দলগুলো, এনসিপি তো নতুন, অতীতের পাকিস্তান আমল থেকে যে দলগুলো আছে, বা এরপরে যে বিএনপি সহ, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, এই 4টা দলকে আপনি গণহারে বলে দেন রাজাকারের দল। কারণ সব দলেই ছিল। এখন আপনি একটা দলের যে তারা মুসলমান হয়ে ইসলামের কাজ হওয়ার কারণে যদি আপনি তাদেরকে রাজাকার বলেন, আর অন্যরা সেকুলার হওয়ার কারণে তাদেরকে যদি না বলেন, তাহলে এটা হবে যে কি আপনার কি বলবো, আপনি বিবেক বোধহীন একজন মানুষ, বা আপনার কাছে আপনার বিবেকের কাছে দায়বদ্ধ যে আপনি একজন খোলা চিন্তার অধিকারী মানুষ না। তো আপনারা যদি চান আমি মুক্তিযুদ্ধের সম্পর্কে একদম শুরু থেকে, যে কিভাবে 47-এর পর থেকে কিভাবে ধীরে ধীরে পাকিস্তানিরা আমাদেরকে যুদ্ধ করেছে, যে আমাদের অভ্যুত্থান, 6 দফা, মুক্তিযোদ্ধা, সেখানে পাকিস্তানিদের কি কি অন্যায় এবং আমরা বাঙালি হিসাবে কি কি ভুল করছি, জামাত ইসলামের কি কি ভুল, কি কি শুদ্ধ অন্যান্য দল, এবং এই পর্যন্ত যদি আপনারা ধারাবাহিকভাবে চান তাহলে আমাকে জানাতে পারেন। ইনশাল্লাহ আমি ওভাবে ভিডিও বানাবো এবং সর্বোচ্চ নিরপেক্ষ থাকার চেষ্টা করব। আজকে আমার ইনফরমেশনের মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে আপনারা অবশ্যই জানাবেন।